আসসালামু আলাইকুম। স্টিম স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা 11তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 1990-91 এর আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্নগুলো সমাধান করব। শুধু প্রশ্ন সমাধানই করব না, এর সাথে সাথে আমরা এর ব্যাখ্যাগুলো দেখব এবং পরবর্তী বিসিএসে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়েও একটু আলোচনা করব। তো আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন হলো, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর সদর দপ্তর কোথায়? আমাদের অপশনগুলোর ভিতরে লক্ষ্য করি, আইএইএ এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনাতে। এখন লক্ষ্য করুন, এই আইএইএ এর ইংরেজি পুরো নাম কি? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, আইএইএ। এই আইএ কি কাজ করে? তারা হচ্ছে বিশ্বে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করে আর সামরিক উদ্দেশ্যে ব্যবহার রোধকল্পে কাজ করে। তাহলে কি করে? শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করে আর সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার রোধকল্পে কাজ করে। সংস্থাটি কবে প্রতিষ্ঠিত হয়? সংস্থাটি 1957 সালের 29 জুলাই, 1957 সালের 29 জুলাই প্রতিষ্ঠিত হয়। ওকে, এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। আমরা জেনেছি ইতিমধ্যেই। দুইটি আঞ্চলিক সদর দপ্তর রয়েছে। লক্ষ্য করুন, আইএই এর দুটি আঞ্চলিক সদর দপ্তর রয়েছে। এর একটি হচ্ছে কানাডার টরন্টোতে আর অন্যটি হচ্ছে জাপানের টোকিওতে। আঞ্চলিক সদর দপ্তর দুটি কোথায়? একটি কানাডার টরন্টো, অন্যটি হচ্ছে জাপানের টোকিও। এবার লক্ষ্য করুন, অক্টোবর এর 7 তারিখ 2005 সালে এই আইএইএ এবং এর সাবেক মহাপরিচালক মুহাম্মদ এল বারাদি, তিনি মিশরের নাগরিক ছিলেন। এই আইএইএ এবং মুহাম্মদ এল বারাদি এরা যৌথভাবে নোবেল পুরস্কার ভূষিত হন। এখন যদি প্রশ্ন আসে কোন সংস্থা এবং তার মহাপরিচালক যৌথভাবে নোবেল প্রাইজ পায়, আমরা বলে দিব যদি অপশনে থাকে আইএইএ। এই মোহাম্মদ এল বারাদি মিশরের নাগরিক ছিলেন এবং তৎকালীন মিশরের উপরাষ্ট্রপতি ছিলেন তিনি। এখন আমরা লক্ষ্য করি এর বর্তমান মহাপরিচালককে। আইএইএ এর বর্তমান মহাপরিচালক হলেন জাপানের অধিবাসী তিনি ইউকিয়া আমানো। এটা আসতে পারে। তো আইএইএ এর বর্তমান মহাপরিচালককে ইউকিয়া আমানো। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম লক্ষ্য করুন প্রদত্ত অপশনগুলোর ভিতরে, জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। এখন আমরা বিভিন্ন দেশের আইনসভা বা সংসদের নামগুলো একটু লক্ষ্য করি। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা নাম লক্ষ্য করি, বাকিটা আপনার চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। এখন লক্ষ্য করুন, বাংলাদেশেরটা জাতীয় সংসদ, এটা আমরা সবাই জানি। এশিয়ার দেশ হিসাবে আমাদের মনে রাখতে হবে ভারতের পার্লামেন্ট বা আইনসভা বা সংসদের নাম হচ্ছে লোকসভা বা রাজ্যসভা। পাকিস্তানেরটা হচ্ছে জাতীয় পরিষদ বা সিনেট, গুরুত্বপূর্ণ। জাপানেরটা ডাইরেক্ট আমরা দেখেছি। নেপালেরটা হচ্ছে কংগ্রেস বা পঞ্চায়েত, নেপালের আইনসভা বা সংসদের নাম হচ্ছে কংগ্রেস বা পঞ্চায়েত। আফগানিস্তানেরটা হচ্ছে লায়জিরগা, ভুটানেরটা সংডু। এটা ইম্পর্ট্যান্ট, লক্ষ্য করুন ভুটানের আইনসভার নাম হচ্ছে সংডু। এরপর আমরা সরাসরি জার্মানিটা লক্ষ্য করি, রাখস্ট্যাগ, রাইখস্ট্যাগ। এটা গুরুত্বপূর্ণ। জাপানের আইনসভার নাম হচ্ছে রাইখস্ট্যাগ। আর কানাডারটা হচ্ছে পার্লামেন্ট, অস্ট্রেলিয়ারটাও হচ্ছে পার্লামেন্ট। এখন লক্ষ্য করুন ইসরায়েল, এটা গুরুত্বপূর্ণ। ইসরায়েল হচ্ছে নেসেট, ইসরায়েল হচ্ছে নেসেট। আইনসভা সংসদের নাম হচ্ছে রেসেট। রাশিয়ারটা মনে রাখুন, রাশিয়ারটা গুরুত্বপূর্ণ, এশিয়ার শক্তিধর দেশ যার ভেটো পাওয়ার আছে। রাশিয়ারটা হচ্ছে সুপ্রিম সোভিয়েত অ্যাসেম্বলি, সুপ্রিম সোভিয়েত অ্যাসেম্বলি মনে রাখুন। রাশিয়ারটা সুপ্রিম সোভিয়েত অ্যাসেম্বলি। নরওয়েরটা মনে রাখুন স্টার্টিং, নরওয়ের আইনসভার নাম হচ্ছে স্টার্টিং। আর পোল্যান্ড হচ্ছে সিম, এটা গুরুত্বপূর্ণ। এবার লক্ষ্য করুন উত্তর কোরিয়া,
উত্তর কোরিয়া হচ্ছে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি, এটা মনে রাখুন। লিথুয়েনিয়া হচ্ছে সিসাম। মায়ানমারটা হচ্ছে পিথু ইটার্ড। মায়ানমারেরটা খুবই গুরুত্বপূর্ণ, মায়ানমারেরটা আসতে পারে। মায়ানমারের পার্লামেন্টের নাম হচ্ছে পিথু ইটার্ড। আর রোমানিয়া হচ্ছে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। মোটামুটি এখানে 51টি দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? আমাদের যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলোর ভিতরে আমাদের উত্তর হবে বেরিং প্রণালী। বেরিং প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে। ডান পাশে আমরা ম্যাপ দেখতে পাচ্ছি, দুটো ম্যাপ। এটা হচ্ছে বেরিং প্রণালী, এখানে হচ্ছে রাশিয়া মানে এশিয়া, আর এটা হচ্ছে নর্থ আমেরিকা। সো এশিয়াকে নর্থ আমেরিকা বা ইউএসএ থেকে পৃথক করেছে এই বেরিং প্রণালী। এখন একটু লক্ষ্য করুন, এই বেরিং প্রণালীর এই ইউএসএর এই পার্টে আছে আলাস্কা একসময় রাশিয়ার ছিল, পরে রাশিয়ার কাছ থেকে ইউএসএ আলাস্কা কিনে নেয়। এখন আমরা কিছু তথ্য দেখি। বেরিং প্রণালী এশিয়া ও আমেরিকাকে দুটি মহাদেশকে পৃথক করেছে, যুক্ত করেছে কাকে কাকে? এই প্রণালীটি উত্তর প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে, এই যে বেরিং সাগর, বেরিং সি, উত্তর প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে, আর উত্তর মহাসাগরের চুক্তি সাগরকে যুক্ত করেছে। তার পৃথক করেছে কে? এই রাশিয়া বা এশিয়া আর ইউএসএকে, আর যুক্ত করেছে চুক্তি সি অ্যান্ড বেরিং সিকে। এই বেরিং সি কোথায়? প্রশান্ত মহাসাগরে, আর এই চুক্তি সি কোথায়? উত্তর মহাসাগরে। সো এদেরকে বেরিং প্রণালী যুক্ত করেছে। এখন এটার আবিষ্কারের একটু ইতিহাস দেখি। 1648 সালে রুশ অভিযানকারী সোমিয়েনো ইভানোভিচ দেজনিয়ভ এটা প্রথম আবিষ্কার করেন। এই বেরিং প্রণালীকে সে প্রথম আবিষ্কার করেন। এরপর 1728 সালে ডেনীয় নাবিক ভিতুস বেরিং এবং তারপরে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক অ্যান্ড ফ্রেডরিক উইলিয়াম বিচি এখানে আসেন। এই ভিতুস বেরিং এর আশেপাশে কোনো দ্বীপে আটকা পড়ে এবং এখানে মারা যায়। পরে এই ভিতুস বেরিংয়ের নাম অনুযায়ী এই প্রণালীকে নামকরণ করা হয় বেরিং প্রণালী। আমরা পরবর্তী প্রশ্নে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সাউথ কমিশনের চেয়ারম্যান কে? সাউথ কমিশনের তৎকালীন চেয়ারম্যান ছিলেন জুলিয়াস নায়ারে, 1990-এর দিকে। আচ্ছা, সাউথ কমিশনের তৎকালীন চেয়ারম্যান ছিলেন জুলিয়াস নায়ারে। এখন লক্ষ্য করি, সাউথ কমিশনের বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে সাউথ সেন্টার। উইকি থেকে একটা লাইন আমি এখানে তুলে দিয়েছি, লক্ষ্য করুন। The South Center is an intergovernmental organization of developing nations established by an intergovernmental agreement which came into force on 31 July 1995. অর্থাৎ এই সাউথ সেন্টারটি একটা ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেটা হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র দ্বারা গঠিত হয়েছে এবং এস্টাবলিশড হয়েছে একটা ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্টের মাধ্যমে, যেটা 31 জুলাই 1995 সাল থেকে কার্যকর হয়েছে। এবং ইটস হেডকোয়ার্টার, অর্থাৎ এই সাউথ কমিশনের বর্তমান নাম যে সাউথ সেন্টার, এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে। এটা আমরা মনে রাখবো। দ্য ফাংশনস অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, অর্থাৎ তারা হচ্ছে যে কোনো পলিসির জন্য চিন্তাভাবনা করে থাকে। হোয়াইলস অলসো হোল্ডিং অবজারভার স্টেটস অ্যাট ইউনাইটেড নেশনস, অর্থাৎ জাতিসংঘ দ্বারা এটার অবজারভেশনে আছে এবং আদার ডেভেলপিং এজেন্সিস দ্বারা হচ্ছে এটা
অবজারভেশন আছে। এখন লক্ষ্য করুন, এই সাউথ কমিশন বর্তমানে সাউথ সেন্টার নামে পরিচিত, যেটা 1995 সালে সাউথ সাউথ কোঅপারেশনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রথম চেয়ারম্যান ছিল জুলিয়াস নায়ারে, এই যে জুলিয়াস নায়ারে। আর এর বর্তমান চেয়ারম্যান, মানে এখন যে চেয়ারম্যান আছে, তিনি হচ্ছে বেঞ্জামিন উইলিয়াম ম্যাকাপ্পা। মনে রাখবেন, বেঞ্জামিন উইলিয়াম ম্যাকাপ্পা। তিনি 2006 সাল থেকে চেয়ারম্যান আছেন। তিনি তানজানিয়ার তৃতীয় প্রেসিডেন্ট ছিলেন। কোথায়? তানজানিয়ার তৃতীয় প্রেসিডেন্ট ছিলেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে? আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। আমরা এটা একটু ইতিহাসটা একটু লক্ষ্য করি, কেন এই 5 জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়। লক্ষ্য করুন, সুইডেনের রাজধানী স্টকহোমে 1972 সালে কোথায়? সুইডেনের রাজধানী স্টকহোমে 5-6 জুন অনুষ্ঠিত হয় মানব পরিবেশ সম্পর্কিত জাতিসংঘের প্রথম সম্মেলন, অর্থাৎ ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, যেটি স্টকহোম সম্মেলন নামে পরিচিত ছিল। এই স্টকহোম সম্মেলনে কি হয়েছিল লক্ষ্য করুন। এই সম্মেলনে প্রথমবারের মতো পরিবেশ দিবস পালনের আনুষ্ঠানিক সুপারিশ আসে। এই সম্মেলনে কি করেছে? বাংলাদেশ সহ 114টি দেশ অংশগ্রহণ করেছিল। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করার প্রচেষ্টায় সরকার ও জনগণ এক হয়ে কাজ করার প্রতি জোর দেওয়া হয়েছিল এই সম্মেলনে, যেটা 13 জুন সম্মেলনের 14তম প্ল্যানারি মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয় এবং তারা সিদ্ধান্ত নেয় এই 5 জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা শুরু করবে। এই 5 জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা শুরু করার প্রাককালে তারা হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান তৈরি করে। সেই প্রতিষ্ঠানটি হচ্ছে ইউএনইপি, অর্থাৎ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এই প্রতিষ্ঠানটি ফর্ম করে, যে হচ্ছে এই 5 জুন পালিত পরিবেশ দিবসের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করে। তাহলে এটা ভাবনার পরে আমরা প্রথম কবে হচ্ছে পরিবেশ দিবস পালন করা শুরু করি? এই পরিবেশ দিবস আমরা প্রথম পালন করা শুরু করি 1974 সালে। এই 1974 সালে পরিবেশ দিবসের একটা থিম ছিল। এই থিম ছিল অনলি ওয়ান আর্থ। প্রতি বছরই একটা থিমের উপরে বেস করে পরিবেশ দিবস আমরা পালন করি। 1974 সালে যে প্রথম আমরা পালন করেছিলাম পরিবেশ দিবস, অনলি ওয়ান আর্থ নামে হচ্ছে এই থিমটা ছিল। আর এর আয়োজক শহর ছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্পোকান। আর 2019 সালে চীন বিশ্বব্যাপী পরিবেশ দিবস উদযাপন আয়োজন করে। 2019 সালে, লক্ষ্য করুন একটা গুরুত্বপূর্ণ তথ্য, 2019 সালে চীন বিশ্বব্যাপী পরিবেশ দিবসের উদযাপনের আয়োজন করে। এর স্লোগান কি ছিল বা এর থিম কি ছিল? এর থিম ছিল বায়ু দূষণ বা এয়ার পলিউশন থিমের উপরে চীন হচ্ছে 2019 সালে পরিবেশ দিবস পালন করে আর কি। আর 2020 সালে পরিবেশ দিবস হচ্ছে 47তম। এর আয়োজনের দায়িত্ব পেয়েছে কলম্বিয়াকে এই আয়োজনের সহযোগিতা করে কে? জার্মানি। সহযোগিতা করার কথা জার্মানির। এই দিবসটির থিম নির্ধারিত হয়েছে জীববৈচিত্র্য। থিম কি নির্বাচিত হয়েছে? জীববৈচিত্র্য। আবার একটা তথ্য লক্ষ্য করুন, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তরটি কোথায়? এটাও আসতে পারে। এর সদর দপ্তর কেনিয়া রাজধানী নাইরোবিতে। তাহলে ইউএনএপির সদর দপ্তর হচ্ছে কেনিয়ার রাজধানী নাইরোবিতে। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, জাতিসংঘ দিবস পালিত হয় কবে? ডান পাশে আমরা জাতিসংঘ লোগোটি দেখতে পাচ্ছি। জাতিসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর। এই 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস হিসেবে আমরা পালন করে থাকি। এখন লক্ষ্য করুন, জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন। এটি প্রতিষ্ঠিত হয় কবে? এটি প্রতিষ্ঠিত হয় 1945 সালের 51টি রাষ্ট্র
জাতিসংঘ সনদে স্বাক্ষর করার মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়। আর 1920 সালে যে লিগ অব নেশন তৈরি হয়েছিল, যেটা পরবর্তীতে লুপ্ত হয়েছিল, এর স্থলাভিষিক্ত হয়। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ লিগ অব নেশন যে কাজটি করত, সেই কাজটি নতুন রূপে পালন করা শুরু করে। এরপরে লক্ষ্য করুন, জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য আছে। নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে। আর অস্থায়ী সদস্য কয়টা? অস্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে 10টা। এটা প্রতি 2 বছর পর পর চেঞ্জ হয়। আর 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো প্রদানের ক্ষমতা আছে। এখন এই 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র কি? মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা মহাদেশ থেকে, ফ্রান্স ও যুক্তরাজ্য ইউরোপের, রাশিয়া ও গণচীন হচ্ছে এশিয়া মহাদেশ থেকে। এখন এরা হচ্ছে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী দেশ, মনে রাখবেন। এখন আমরা পরবর্তী তথ্যটা দেখি। অর্থাৎ জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের সদস্য রাষ্ট্র বর্তমানে কয়টা? জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের সদস্য রাষ্ট্র বর্তমানে হচ্ছে 193টি, যেটা হচ্ছে 2006 সাল থেকে এখনও 193টি আছে। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। লক্ষ্য করি এর বর্তমান মহাসচিবকে। এর বর্তমান মহাসচিব হচ্ছে অ্যান্টোনিও ম্যানুয়েল দা অলিভেইরা গুইতেরেস। তিনি 2017 সালের 1 জানুয়ারি থেকে দায়িত্ব পালন করে আসছেন। এবং এই যে অ্যান্টোনিও ম্যানুয়েল দা অলিভেইরা গুইতেরেস, তিনি পর্তুগালের নাগরিক এবং রাজনীতিবিদ। লক্ষ্য করি, এটা আমরা জেনেছি জাতিসংঘের দিবস হচ্ছে আমরা পালন করি কবে? 24শে অক্টোবর। এই সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে আমরা 1948 সাল থেকে এটা 24শে অক্টোবর পালন করা শুরু করি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, নামিবিয়ার রাজধানী কোনটি? নামিবিয়ার রাজধানী হচ্ছে উইন্ডহুক। মনে রাখেন, নামিবিয়ার রাজধানী উইন্ডহুক। আমাদের পরীক্ষাতে রাজধানীর নাম আসতে পারে, সো আমরা বিভিন্ন দেশের রাজধানীর নাম শিখব। তাহলে মনে রাখি, নামিবিয়ার রাজধানী হচ্ছে উইন্ডহুক। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে। ইসলামে যেহেতু সুদ হারাম, সো ইসলামিক উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে ওডারনিস নদী নিয়ে। ওডারনিস নদী কার কার মাঝে অবস্থিত? দেখুন তো কার কার মাঝে অবস্থিত ওডারনিস নদী। আমাদের যে অপশনগুলো আছে, অপশনগুলোর ভিতরে পূর্ব জার্মানি এবং পোল্যান্ডের মাঝে এই ওডারনিস নদী অবস্থিত। আমরা ডান পাশে ম্যাপটা দেখতে পাচ্ছি। এই যে এই ম্যাপের মাঝখানে যে নদী দেখানো হচ্ছে, এটা হচ্ছে ওডারনিস নদী। এই হলো আমাদের বার্লিন, পূর্ব জার্মানিতে। আর এইখানে হচ্ছে পোল্যান্ড। সো এই পোল্যান্ডের যে সীমানা আর এই পূর্ব জার্মানির যে সীমানা, এর মাঝখানে হচ্ছে ওডারনিস নদী। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, হারারের পুরাতন নাম কোনটি? লক্ষ্য করুন, হারারের পুরাতন নাম হচ্ছে সলসবেরি। একটু লক্ষ্য করুন, হারারে 1992 সালের আগ পর্যন্ত সলসবেরি ছিল নামটি। এরপরে হারারের নাম হয়ে যায়, এরপরে নাম ধারণ করে সলসবেরি থেকে হারারে। এই হারারে বর্তমানে স্বাধীন জিম্বাবুয়ের রাজধানী এবং অন্যতম প্রধান শহর। তাহলে 1982 সালের আগ পর্যন্ত হারারের নাম ছিল সলসবেরি, যেটা এখন বর্তমান স্বাধীন জিম্বাবুয়ের রাজধানী ও প্রধান শহর। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, পবিত্র ভূমি কোনটিকে বলা হয়? লক্ষ্য করুন, প্রদত্ত অপশনগুলোর ভিতরে জেরুজালেমকে আমরা পবিত্র ভূমি বলছি। কেন সেটা আমরা দেখব। জেরুজালেম শহরটি এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যের অবস্থান, ভূমধ্যসাগর ও মৃত সাগরের মধ্যবর্তী জোধাইন পর্বতের মালভূমিতে। তাহলে জেরুজালেম কোথায় অবস্থিত? ভূমধ্যসাগর ও মৃত সাগরের মধ্যবর্তী জোধাইন
পর্বতের মালভূমিতে। আচ্ছা, এই জেরুজালেম শহরটি কিছু ধর্মের কাছে খুব তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। কেন? তার মধ্যে হচ্ছে কোন কোন ধর্ম আছে? ইব্রাহিমীয় ধর্ম আছে, যেমন ইহুদি, খ্রিশ্চান অ্যান্ড ইসলাম। এই তিনটা ধর্মের কাছে জেরুজালেম খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই শহরে পবিত্র শহর হিসেবে বিবেচিত হয়, কারণ এটিতে ধর্মের সবচেয়ে পবিত্র কিছু জায়গা পাওয়া যায় এখানে। এখন তিনটি ধর্মের মধ্যে ভাগাভাগি হয় এমন একটা স্থান কোনটা? হারাম আল শরীফ। হারাম আল শরীফ হচ্ছে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মাবলম্বীরা এই স্থানটি হচ্ছে মোটামুটি শেয়ার করে বা ভাগাভাগি করে। জেরুজালেমের একটু দক্ষিণে একটা লক্ষ্য করুন, জেরুজালেমের একটু দক্ষিণে জর্ডান নদীর পশ্চিম প্রান্তেই আছে মৃত সাগর বা ডেড সি। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, এডেন কোন দেশের সমুদ্র বন্দর? এডেন হচ্ছে ইয়েমেনের সমুদ্র বন্দর। লক্ষ্য করুন, এডেন হচ্ছে ইয়েমেনের সমুদ্র বন্দর। আমাদের পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে দেখি একটু, এডেন ইয়েমেনের বন্দর নগরী, অস্থায়ী রাজধানী। এডেনটা আবার ইয়েমেনের অস্থায়ী রাজধানী। এই শহরটি বাব এল মানদেব থেকে 170 কিলোমিটার পূর্ব দিকে লোহিত সাগরের পূর্ব দিকে অবস্থিত। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মালদ্বীপের মুদ্রার নাম কি? মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে, লক্ষ্য করুন, মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রুপাইয়া। রুপাইয়া হচ্ছে মালদ্বীপের মুদ্রা। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, 1992 সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়? আমরা ডান পাশে অলিম্পিকের লোগোটি দেখতে পাচ্ছি। 1992 সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল বার্সেলোনাতে। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বার্সেলোনাতে। এখন আমরা অলিম্পিকের আসরের কিছু ইতিহাস একটু লক্ষ্য করি। অলিম্পিক গেমস প্রত্যেক 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। অলিম্পিক গেমস প্রত্যেক 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। এর দুটি প্রকরণ, একটা হচ্ছে গ্রীষ্মকালীন প্রকরণ, একটা হচ্ছে শীতকালীন প্রকরণ। অর্থাৎ প্রতিযোগিতাটা প্রত্যেক 2 বছর পর পর হয়ে থাকে, যার অর্থ দাঁড়ায় প্রত্যেক 2 বছর পর পর অলিম্পিক গেমসের আসর অনুষ্ঠিত হয়। তাহলে লক্ষ্য করুন, 4 বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু প্রত্যেক 2 বছর পর পর অলিম্পিক গেমসের আসর অনুষ্ঠিত হয়। খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে প্রাচীন গ্রিসে অলিম্পিক থেকে শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমসই মূলত আধুনিক অলিম্পিক গেমসের ধারণা জন্মগ্রহণ করতে সাহায্য করে। এই 1894 সালে ফাইনালি ব্যারেন পিয়েরে দা কুবের্তা, 1894 সালে, এটা মনে রাখবেন, 1894 সালে ব্যারেন পিয়েরে দা কুবের্তা সর্বপ্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি গঠন করেন। এই গঠন করার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে অলিম্পিক গেমসের যাত্রা শুরু হয় আসলে 1894 সালে ব্যারেন পিয়ের দা কুবের্তা। আচ্ছা, সর্বশেষ 31তম অলিম্পিক হয়েছিল কবে? 31তম অলিম্পিক হয়েছিল 2016 সালে। অনুষ্ঠিত হয়েছিল রিও ডি জেনিরোতে। রিও ডি জেনিরো কোথায়? ব্রাজিলে। ব্রাজিলের রিও ডি জেনিরোতে 31তম অলিম্পিক 2016 সালে অনুষ্ঠিত হয়েছিল। আর 32তম অলিম্পিক যেটা, সেটা হচ্ছে 2020 সালে টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এটা একটা গ্রীষ্মকালীন অলিম্পিক, কিন্তু বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এটা বাধাগ্রস্ত হয় বা স্থগিত আছে। এটা হচ্ছে 2020 জুলাই থেকে আগস্টের মাঝখানে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এশিয়ার জাপানের প্রথমবারের মতো অলিম্পিক অনুষ্ঠিত হয় 1964 সালে। এটা যদি 32তম অলিম্পিক যদি অনুষ্ঠিত হয় কোনো দিন, তাহলে জাপান দ্বিতীয়বারের মতো অলিম্পিক অনুষ্ঠান করতে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আফটা বলতে কি বোঝায়? আফটা একটা বাণিজ্যিক গোষ্ঠী। আফটা কি? আফটা একটি বাণিজ্যিক গোষ্ঠী। আমরা আফটা সম্বন্ধে একটু জানবো।
এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, দ্য এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, সংক্ষেপে আমরা বলছি কি আফটা। আফটা একটি বাণিজ্যিক ব্লক চুক্তি যা সাধারণত আসিয়ান দেশগুলোর স্থানীয় বাণিজ্য ও উৎপাদনকে সমর্থন করে। আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড সহজ করে তোলে। লক্ষ্য করুন, আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্র, আফটার প্রধান কাজ হচ্ছে এটা, অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহজ করে তোলে। এই একটা বাণিজ্যিক গোষ্ঠী আফটা, যেটা আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া, যেটা হচ্ছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক মিত্রদের সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড সহজ করে তোলে। এই চুক্তিটি কবে স্বাক্ষরিত হয়েছিল? চুক্তিটি 29 জানুয়ারি 1992 সালে সিঙ্গাপুরে হয়েছিল। 1992 সালে সিঙ্গাপুরে এই আফটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই আফটার বর্তমানে আসিয়ানের 10টি দেশ নিয়ে গঠিত হয়। এখন এই আফটা বর্তমানে আসিয়ানের 10টি দেশ নিয়ে গঠিত আছে, কিন্তু স্বাক্ষরকালে 6টা দেশ ছিল, 6টা সদস্য ছিল স্বাক্ষরকালে। সদস্যগুলো ছিল ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড। ভিয়েতনাম যুক্ত হয় 1995 সালে। লাওস ও মায়ানমার যুক্ত হয় 1997 সালে। কম্বোডিয়া যুক্ত হয় 1999 সালে। বর্তমানে এই আসিয়ানের ASEAN, এই আসিয়ানের যে 10টি রাষ্ট্র, এই 10টি রাষ্ট্র নিয়েই এই আফটা তার কার্যক্রম পরিচালনা করছেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতাকে। আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা একজন বিখ্যাত লোক, পল হ্যারিস। এখন লক্ষ্য করুন, এই পল হ্যারিস আন্তর্জাতিক রোটারি সংস্থা প্রতিষ্ঠা করে কেন? রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, এই রোটারি ইন্টারন্যাশনাল কি? এটা হচ্ছে ব্যবসায়ী ও পেশাদার ব্যক্তিত্বের নিয়ে গড়ে ওঠা বিশ্বের সেবামূলক সংগঠন। বিশ্বব্যাপী এদের কার্যক্রম, এরা হচ্ছে একটা সেবামূলক সংগঠন। শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি হ্যারিস, তিনি শিকাগোর মার্কিন অ্যাটর্নি ছিলেন। তিনি হচ্ছে 1905 সালে, যখন বঙ্গভঙ্গ হয়েছিল, সেই 1905 সালের সময়কার এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন, যা বিশ্বের অন্যতম প্রাচীন সেবাধর্মী প্রতিষ্ঠান রূপে স্বীকৃত। আজ এ পর্যন্তই। আপনাদের জন্য আমাদের পরবর্তী আয়োজনে থাকছে 11তম BCS প্রিলিমিনারি টেস্ট 1990-91 এর প্রশ্নের সমাধান। বিষয় হবে গাণিতিক যুক্তি। সো লাইক অ্যান্ড শেয়ার করে স্টেম স্কুলের সাথেই থাকুন। আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ সবাইকে।